এই অনুষ্ঠানের সঞ্চালক, উপস্থিত আলোচক এবং আরএসপির বিভিন্ন নেতৃত্ব যারা উপস্থিত আছেন এবং বহরমপুর শহরেরও বিশিষ্ট ব্যক্তিত্বরা রয়েছেন, তাদের সবাইকে আরএসপির পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি। এমন একজন ব্যক্তির বিষয় যাকে স্মরণ করে আজকের এই কর্মসূচি পিএসইউ এবং আরওএফ মুর্শিদাবাদ জেলা কমিটি নিয়েছে, যিনি শুধু বহরমপুর, মুর্শিদাবাদ কিংবা পশ্চিমবঙ্গের নন, ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে দেশব্যাপী যার পরিচিতি ছিল। আমরা যারা রাজনীতির হাতে করি ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এই ভারতবর্ষের ছাত্র আন্দোলনের ধারা যারা পাঠক ছাত্র, তারা আমরা বহরমপুর কৃষ্ণনাথ কলেজের কথা ভুলে যেতে পারি না। কারণ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে এই কলেজের একটা অঙ্গাঙ্গী জড়িত আছে এবং সেই কলেজে এমন বহু ব্যক্তি ছাত্র ছিলেন যারা স্বাধীনতা সংগ্রামে শুধু নয়, সাহিত্য জগতে, চলচ্চিত্র জগতে, সারা ভারতবর্ষে তাদের নিজেদের জগতে খ্যাতি অর্জন করেছিল। আমরা ভুলে যেতে পারি না, কৃষ্ণনাথ কলেজের ছাত্র ছিলেন মাস্টারদা সূর্য সেন, ত্রিদীপ চৌধুরী এবং চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক, যার জন্ম শতবর্ষ চলছে, যারা প্রত্যেকে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস বলুন, বামপন্থী প্রগতিশীল সংস্কৃতির ইতিহাসে বলুন, যাদের নাম দেশজোড়া। ফলে ত্রিদীপ চৌধুরীকে স্মরণ করার সঙ্গে সঙ্গে আমরা তাদেরও স্মরণ করি। আমরা যখন ত্রিদীপ চৌধুরীকে স্মরণ করব, ত্রিদীপ চৌধুরীর কথা বলে গেছেন অনেক বক্তা এর আগে, আমি তার পুনরাবৃত্তি যতটা পারবো পরিহার করার চেষ্টা করব। তাদের সূত্র ধরেই বলছি যে কোন ঘরানা, ত্রিদীপ চৌধুরীদের কোন ঘরানা যে স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারা, যে বিপ্লবী ধারা বুঝেছিল যে ভারতবর্ষ যদি সমাজতান্ত্রিক ভারতবর্ষ না হয় তাহলে প্রকৃত স্বাধীনতা আসবে না। সমাজতান্ত্রিক ভারতবর্ষের স্বপ্ন দেখে যে ধারা লড়াই আন্দোলন করেছিল এবং যে ধারা এখনো প্রবহমান, যে বিপ্লবী সমাজবাদের ধারা আজও পিএসইউ আরওএফ পথ চলছে, সেই ধারা হচ্ছেন ত্রিদীপ চৌধুরীদের ধারা। আমরা ভুলে যেতে পারি না যে ত্রিদীপ চৌধুরীদের যে বিপ্লবী আন্দোলনের ধারা, সেই ধারা চর্চা করতে গিয়ে অনুশীলন সমিতির ধারা বুঝতে হবে। অনুশীলন সমিতির পাশাপাশি HSRA নামে যে বিপ্লবী দলটি ছিল, অনুশীলন সমিতির বিপ্লবীরা যখন উত্তর ভারতে বিপ্লবী সংগঠন করবেন তখন ঠিক করলেন বিশেষ কৌশলগত কারণে অনুশীলন সমিতির নামে করা তখন অসুবিধে, HRA নামে করলেন এবং সেই HRA নামে যে বিপ্লবী আন্দোলনের ধারা, সেই শচীন সান্যাল, ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, যোগেশ চ্যাটার্জিদের যে HRA, যার সঙ্গে যুক্ত হয়ে যাবেন পরবর্তীকালে ভগৎ সিং, রামপ্রসাদ বিসমিল, কাশফাকুল্লাহ খান, চন্দ্রশেখর আজাদের মতো বিপ্লবীরা, তারা 1924 সালে তাদের HRA যে প্রথম সম্মেলন কানপুরে হয়েছিল সেখানে পরিষ্কারভাবে বলেছিল সমাজতান্ত্রিক ভারতের কথা, কমিউনিজমের আদর্শ চর্চা করার কথা, প্রচার করার কথা তারা শপথ নিয়েছিলেন। মনে রাখবেন 1924 সাল, কমিউনিস্ট পার্টি ভারতবর্ষের যখন স্থাপন হয়েছিল 1925 সাল, তার আগে কিন্তু এই ধারাটা কমিউনিজমের চর্চা, স্বাধীনতা আন্দোলনের পাশাপাশি করার শপথ নিয়েছিল। সেই ধারা পরবর্তীকালে ভগৎ সিংরা HSRA নাম দিলেন এবং সে অনুশীলন সমিতি HSRA বিপ্লবীরা তারা চর্চা করলেন জেলে বসে, যেটা আগের বক্তা বলে গেলেন যে নানা ধারা ছিল, কমিউনিস্ট পার্টির যেমন ধারা ছিল, তারা চর্চা করলেন যে কমিউনিস্ট পার্টির যা কাজ সেটা ঠিকমতো মার্ক্সবাদ লেনিনবাদ সম্মত নয়,
প্রকৃত মার্ক্সবাদী লেনিনবাদী একটা দল গঠন করতে হবে এবং দেউলি জেলে বসে তারা একটা দলিল প্রস্তুত করলেন প্রকৃত মার্ক্সবাদী লেনিনবাদী দল করার জন্য। এই দেউলি জেলে বসে যে বিপ্লবীরা সেই দলিল প্রস্তুত করলেন, তখন ত্রিদীপ চৌধুরী, কমরেড ত্রিদীপ চৌধুরী অন্যতম বিপ্লবী, যিনি দেউলি জেলে বন্দী। ত্রিদীপ চৌধুরীদের মতো বিপ্লবীরা সেদিন বসে তারা যে দলিল রচনা করলেন, তার ভিত্তিতে 1940 সালে নানা ঘটনার মধ্য দিয়ে আরএসপির জন্ম হলো। সেটা নিয়ে বিস্তৃত আলোচনা করার সময় আজকে নেই, কিন্তু এই কারণে বললাম ত্রিদীপ চৌধুরীদের স্মরণ করতে গেলে, তাদের কমিউনিস্ট বিপ্লবী আন্দোলনের ধারা স্মরণ করতে গেলে সেই ইতিহাসকে স্মরণ করতে হবে। আমরা গর্বের সঙ্গে, যারা পিএসইউ আরওএফ কর্মী, যারা আরএসপি কর্মী, আমরা গর্বের সঙ্গে বলতে চাই, শুধুমাত্র ভারতবর্ষে নয়, সারা বিশ্বের ইতিহাসে বিরল ঘটনা, খুব কম দেখাতে পারবেন যে বিপ্লবীরা জেলখানায় বসে সমাজতন্ত্রের, কমিউনিজমের শপথ নিয়ে একটি দল করার জন্য দলিল রচনা করেছিলেন এবং সেই দলিল অনুসারে একটি বিপ্লবী দল হয়েছিল, যার নাম বিপ্লবী সমাজতন্ত্রী দল বা আরএসপি। ত্রিদীপ চৌধুরী ছিলেন তার অন্যতম প্রতিষ্ঠাতা। ফলে ত্রিদীপ চৌধুরীকে স্মরণ করতে গেলে আজকে সেই ধারাটাকে স্মরণ করতে হবে। এবং আমরা দেখলাম তারপর সংসদীয় রাজনীতিতে ত্রিদীপ চৌধুরীরা এলেন। প্রথম সাধারণ নির্বাচনে ত্রিদীপ চৌধুরী 1952 সালে এই বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হলেন, কিন্তু সেটাই তো তাদের শেষ ছিল না। সংসদীয় রাজনীতিতে অংশগ্রহণ করে এমপি এমএলএ হবেন কি মন্ত্রী হবেন, সেইটা ত্রিদীপ চৌধুরীদের স্বপ্ন হতে পারে না, বিপ্লবী সমাজবাদীদের স্বপ্ন হতে পারে না। কারণ আরএসপি, মনে রাখতে হবে, ঠিক স্বাধীনতা অর্জনের পর যে আরএসপি যে সর্বভারতীয় সম্মেলন হয়েছিল, সেই সর্বভারতীয় সম্মেলন থেকে যে স্বাধীন ভারতের যে চরিত্র, সেই চরিত্র, রাষ্ট্র চরিত্র যাকে বলা হয়, সেখানে পরিষ্কারভাবে যে লাইন নিয়েছিল, তার মধ্যা কথা হচ্ছে এটাই যে ভারতবর্ষে বিদেশিদের থেকে শাসন ক্ষমতা চলে গেছে ঠিকই, কিন্তু ধনিক শ্রেণীদের হাতে শাসন ক্ষমতা হস্তান্তরিত হয়েছে। ভগৎ সিংদের মতো মহান বিপ্লবীরা যে সমাজতান্ত্রিক স্বাধীন ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন, যে স্বাধীন ভারতবর্ষের স্বপ্ন দেখে অনুশীলন সমিতি, HSR এর মতো বিপ্লবীরা লড়াই করেছিলেন, শহীদ হয়েছিলেন অসংখ্য বিপ্লবী, সেই ভারতবর্ষ এই ভারতবর্ষ নয়। ভারতবর্ষকে তাদের স্বপ্নের ভারতবর্ষ করতে হলে সমাজতান্ত্রিক বিপ্লবের পথে এগোতে হবে, তার প্রস্তুতি নিতে হবে। আর ভোটে অংশগ্রহণ সেই সমাজতান্ত্রিক বিপ্লবের প্রস্তুতি নেওয়ার স্তরে মানুষের কাছে সেই বিপ্লবী রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার জন্য, মানুষের কাছে সেই বিপ্লবী রাজনীতির প্রচার করার জন্য, মার্ক্সবাদ লেনিনবাদের প্রচার করার জন্য সংসদীয় রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে এবং গণ আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভোটের রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে। কিন্তু ভোটের রাজনীতিতে মোক্ষ লাভ নয়। ভোটের রাজনীতিতে আমরা যদি মন্ত্রিসভাতেও যাই, আমাদের যদি কেউ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পর্যন্ত হয়, আমরা মার্ক্সবাদী লেনিনবাদীরা বিশ্বাস করি না তার মধ্যে সমাজতন্ত্র এসে যাবে। এটা বুঝতে হবে। আরএসপি 50-এর দশকে সেই মতাদর্শগত বিতর্ক করেছে যে ভোটের পথে সমাজতন্ত্র নয়, ভোটের পথ মুক্তির পথ নয়, বিপ্লবের পথে সমাজতন্ত্র আনতে গেলে যে গণ আন্দোলনের মধ্য দিয়ে প্রস্তুতি নিতে হবে অপূর্ণ গণতান্ত্রিক দাবিদার ভিত্তিতে, সেটাই আসল। কিন্তু তার জন্য সংসদীয় রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে। সংসদের ভেতরের লড়াই আর সংসদের বাইরের লড়াইকে এক জায়গায় করে সেই প্রস্তুতি স্তরটা নিতে হবে। এই কারণে ত্রিদীপ চৌধুরীরা এমপি হয়েছেন, সমাজতন্ত্র আনার জন্য, মোক্ষ লাভের জন্য এমপি হননি। এবং সেই লড়াই ভুলে যাননি বলেই ত্রিদীপ চৌধুরীর তার সবচেয়ে বড় প্রমাণ। এমপি হিসেবেও মুক্তি সংগ্রামের যে রাজনৈতিক লাইন ভুলে যাননি বলেই গোয়া মুক্তি আন্দোলন যখন শুরু হলো, ত্রিদীপ চৌধুরী তখন সাংসদ। 1955 সাল গোয়া মুক্তি আন্দোলন অংশগ্রহণ করলেন এবং তার জেল হলো। 12 বছর জেল খেটেছেন তিনি ব্রিটিশ আমলে। তারপর
ত্রিদীপ চৌধুরী পর্তুগিজদের বিরুদ্ধে গোয়া মুক্তি আন্দোলনে অংশগ্রহণ করে 19 মাস তিনি জেল খেটেছিলেন। তারপর 1957 সালে দ্বিতীয় সাধারণ নির্বাচনের আগে তাকে জেল থেকে ছাড়তে বাধ্য হয়েছিল সেই লড়াই আন্দোলনের মধ্য দিয়ে, এবং তারপরও তিনি সাংসদ হয়েছিলেন। আর সেই গোয়া মুক্তি আন্দোলন সারা ভারতবর্ষে ত্রিদীপ চৌধুরীকে চিনিয়ে দিয়েছিল। আরএসপির রাজনীতি বিপ্লবী সমাজবাদের রাজনীতিকে চিনিয়ে দিয়েছিল, যেখানে দাঁড়িয়ে আগের বক্তারা বলে গেছেন যে জওহরলাল নেহরু পর্যন্ত ত্রিদীপ চৌধুরীকে সংসদের ভেতর দাঁড়িয়ে জাতীয় বীর বলতে বাধ্য হয়েছিলেন। সেই লড়াই আন্দোলনের পর থেকে ত্রিদীপ চৌধুরীরা কিন্তু কোনোদিন সরেননি। আজকে এটা স্মরণে রাখতে হবে, কারণ ওই সংসদের ভেতরের লড়াই, সংসদের বাইরের লড়াই, যে লড়াই ত্রিদীপ চৌধুরীরা করেছিলেন কৃষক আন্দোলনের জন্য, বক্তা বলে গেছেন যে কৃষকরা লড়াই করে শহীদ হয়েছেন। পার্লামেন্টে ত্রিদীপ চৌধুরী লড়াই করেছেন সেই শহীদ কৃষকদের জন্য, যেখানে দাঁড়িয়ে ওই জওহরলাল নেহরুকে যিনি স্পর্ধার সঙ্গে বলতে পারেন যে হয় শাসন করো, না হলে চলে যাও, ছেড়ে দাও, সে স্পর্ধা ছিল। কিন্তু জওহরলাল নেহরুর সঙ্গে ব্যক্তিগত মনোমালিন্য নয়, এটাই ছিল সেদিনকার রাজনীতি। কিন্তু আজকের কি রাজনীতি? আজকে যারা আমরা আরওএফ পিএসইউর কর্মী, আজকে যারা আমরা আরএসপির কর্মী, আজকে যারা বামপন্থার ঝান্ডা নিয়ে লড়াই করি, যে কোনো দলের হতে পারি, লাল ঝান্ডা নিয়ে লড়াই করি, আজকে তো আমাদের বুঝতে হবে ত্রিদীপ চৌধুরীদের স্মরণ করতে গেলে আমাদের কর্তব্য কি। কোথায় গেছে রাজনীতি? ত্রিদীপ চৌধুরীরা যখন পার্লামেন্টে দাঁড়িয়ে, সংসদে দাঁড়িয়ে কৃষকদের কথা বলেন, কৃষক আন্দোলনের কথা বলেন, আর আজকে আমাদের বিধানসভা, আজকে লোকসভায় আজকের রাজনীতি ধর্মকে কেন্দ্র করে বিভেদ বিদ্বেষের রাজনীতি, মন্দির মসজিদ গড়ার রাজনীতি, যে মন্দির মসজিদ গড়ার মধ্য দিয়ে রাজনৈতিক ফায়দা লোটা, রাজনৈতিক ক্ষমতা দখল এবং অপরকে বিদ্বেষ করো, অপরকে ঘৃণা করো, এই বার্তা পৌঁছে দেওয়ার রাজনীতি আজকে সারা ভারতবর্ষ জুড়ে, আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা দেখতে পাচ্ছি। আমাদের লজ্জায় মাথা নত হয়ে যায় যখন বিধানসভায় দাঁড়িয়ে এ রাজ্যের কৃষকদের ফসলের দাম নিয়ে, শ্রমিকদের মজুরি নিয়ে, ছাত্র সমাজের শিক্ষার অধিকার নিয়ে, যুব সমাজের কাজের অধিকার নিয়ে কেউ বলেন না। সেখানে ধর্মীয় বিভেদ, মন্দির মসজিদ নিয়ে বিতর্ক হয়। আজকে মুর্শিদাবাদের রাজনীতিতে মন্দির মসজিদ নিয়ে লড়াই, প্রতিযোগিতা, কে কটা মন্দির করতে পারলেন, কে কটা মসজিদ করতে পারলেন, সে অসুস্থ প্রতিযোগিতা দিয়ে মুর্শিদাবাদ জেলাকে চিনতে হয়, চেনানো হয়। তখন ত্রিদীপ চৌধুরীদের মতাদর্শ নিয়ে, লাল ঝান্ডার মতাদর্শ নিয়ে আমরা যারা চলি, তাদের দায়িত্ব অনেক বেড়ে যায়। কারণ ত্রিদীপ চৌধুরীরা যে রাজনীতি করেছিলেন, সেই রাজনীতিকে আবার ফিরিয়ে না আনতে পারলে মানুষের মুক্তি নেই। মানুষকে, গরিব মানুষকে নিজেদের মধ্যে লড়িয়ে দেওয়ার জন্য যে রাজনীতি, সেই রাজনীতি যদি মুর্শিদাবাদ জেলার রাজনীতি হয়ে যায়, তাহলে বামপন্থা শুধুমাত্র পরাজিত হয় না, দুর্বল হয় না, তার সাথে সাথে খেটে খাওয়া মানুষ, গতরে খাটা মানুষ, সেই মানুষের অধিকার প্রতিদিন লাঞ্ছিত হয়, ভুলণ্ঠিত হয়, অধিকারকে কেড়ে নেওয়া হয়। আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আজকের রাজনীতিতে আমাদের বলার কি বেশি করে দরকার যে কোনো মানুষের জন্য? কৃষকের ফসলের দাম নেই, কৃষক ফসলের দাম পাচ্ছে না। এক সময় জমির লড়াই হয়েছিল, আজকে কৃষকের ফসলের দাম নেই। সেই লড়াইয়ের কথা কারা বলবেন? ধানের জন্য ন্যূনতম সহায়ক মূল্যের অনেক কথা বলা হচ্ছে। কজন কৃষক সরকারি যে নির্ধারিত দাম, সেই দামে ন্যূনতম সহায়ক মূল্যে ধান বিক্রি করতে পারছেন? আপনার গ্রামে গ্রামে খোঁজ নিয়ে আপনারা দেখতে পাবেন। আজকে পাট চাষিদের কি অবস্থা আপনারা দেখতে পাবেন। কৃষকের ফসলের মূল্যের কথা কে বলবেন? কেন্দ্রীয় সরকার এমএসপি আইন করছে না, আর রাজ্য সরকার ন্যূনতম সহায়ক মূল্যে যে কৃষকরা ফসল বিক্রি করতে পারেন তার গ্যারান্টি রাজ্য সরকারও দিতে বাধ্য। একদিকে কেন্দ্র, একদিকে রাজ্য, কৃষক ফসলের দাম পাচ্ছেন না। আজকের রাজনীতিতে তো সেই কথা বলতে হবে। আজকের রাজনীতিতে, মুর্শিদাবাদের রাজনীতিতে বিড়ি শ্রমিকদের কথা বলতে হবে। ন্যূনতম মজুরি কারা পান, কতজন পান? অসংখ্য বিড়ি শ্রমিক, বহু মহিলা বিড়ি শ্রমিক আছেন। অসংগঠিত ক্ষেত্রে আমাদের দেশের শ্রম কোড হয়ে গেল, সেই শ্রম কোডে
অসংগঠিত ক্ষেত্রের বিড়ি শ্রমিকদের জন্য কোনো সুন্দর বার্তা শ্রমকোট দিতে পারেনি। আজকে তার কথা বলতে হবে না? ন্যূনতম মজুরি কেন বিড়ি শ্রমিকরা পাবেন না? আজকে বলতে হবে না যে মুর্শিদাবাদ জেলার আজকে বিস্তীর্ণ অঞ্চল নদী পাড় ভাঙনে ভিটে মাটি হারাচ্ছেন মানুষ, নতুন করে আবার বাস্তুহারা হচ্ছেন মানুষ। সেই নদী পাড় ভাঙন রোধ করার জন্য জাতীয় নীতি নেওয়া, কেন্দ্র রাজ্য সরকারের মিলে নীতি নেওয়া, তার জন্য সোচ্চার হতে হবে না? গরিব মানুষের, শ্রমজীবী মানুষের জন্য লড়াই আন্দোলনের কথা বলা, এটাই তো ত্রিদীপ চৌধুরী বলেছেন। আমরা তো দেখতে পাচ্ছি কিভাবে প্রতিদিন আমাদের অধিকারগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে। নতুন করে সংসদে বিল চলে এলো, ভিজি রামজি বিল, যেটাকে আইনে পরিণত হবে। যে মহাত্মা গান্ধীর নামে যেটা ছিল মনরেগা প্রকল্প 100 দিনের কাজ, সে 100 দিনের কাজ যে বামপন্থীদের লড়াইয়ের মধ্য দিয়ে বামপন্থীরা যে বাইরে থেকে সমর্থন করেছিল যে ইউপিএ সরকার, সেই ইউপিএ সরকারের ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে যে মনরেগা এসছিল, আমরা বামপন্থীরা বলেছি, বারে বারে লড়াই করি, দীর্ঘদিনের লড়াই। যুব আন্দোলন যারা বামপন্থী, প্রত্যেক যুব আন্দোলনের দীর্ঘদিনের দাবি যে চাকরির অধিকারকে সংবিধানের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিতে হবে। সেটা হয়নি, কিন্তু 100 দিনের কাজকে অন্তত দেয়া হয়েছিল গ্রামীণ মানুষের জন্য। এবং আমরা বামপন্থীরা লড়াই করে যাচ্ছি, 100 দিনের কাজকে 200 দিন করো, দৈনিক 600 টাকা মজুরি বাড়াও। সেই লড়াই আন্দোলন, আমাদের 100 দিনের কাজ, আমরা দেখতে পাচ্ছি এই রাজ্যে দীর্ঘদিন ধরে 100 দিনের কাজ বন্ধ। একদিকে রাজ্য সরকারের দুর্নীতি, আর সেই দুর্নীতির সুযোগ নিয়ে তৃণমূলের কাউকে, রাজ্য সরকারের দুর্নীতি যারা করলো তাদের শাস্তি না দিয়ে গ্রাম বাংলার মানুষকে শাস্তি দিল কেন্দ্রীয় সরকার। 100 দিনের কাজের বরাদ্দ থামিয়ে দিল একেবারে। 100 দিনের কাজ বন্ধ। কেউ বলে, যারা মন্দির মসজিদ নিয়ে প্রতিযোগিতার কথা বলে, আজকে ত্রিদীপ চৌধুরীরা যখন কৃষকদের কথা বলেছিলেন, আজকে সংসদে দাঁড়িয়ে আজকের সাংসদরা, মুর্শিদাবাদ এই জেলার যারা সাংসদ আছেন, তারা লোকসভায় দাঁড়িয়ে সে 100 দিনের কাজ যারা পাচ্ছেন না তাদের যন্ত্রণার কথা, বিড়ি শ্রমিকদের যন্ত্রণার কথা, কৃষকের ফসলের দাম না পাওয়ার যন্ত্রণার কথা বলেন। তাদের বলতে শুনবেন না। আমাদের প্রতিদিন বামপন্থীদের এই কথাগুলো বলে যেতে হবে। আর তার পাশাপাশি 100 দিনের কাজের যে অধিকার, সে অধিকারটাকে কেড়ে নিয়ে ভিজি রামজি বলে যে আইনটা নতুন করে আনছে, সেখানে আর আইনটা কোনো অধিকারের আইন থাকছে না, কাজের অধিকারের আইন থাকছে না। সেই অধিকারটাকে দয়ায় পরিণত করতে চাইছে কেন্দ্রীয় সরকার। ফলে যে লড়াই আন্দোলনের মধ্য দিয়ে ত্রিদীপ চৌধুরীরা অধিকার আদায় করে নিয়েছিলেন, সে অধিকারটাও আমরা আজকে ক্রমশ হারাতে বসেছি। আর নতুন করে অধিকার অর্জনের লড়াইটাকেও আজকে দুর্বল করে দেওয়া হয়েছে। ফলে ত্রিদীপ চৌধুরীরা সে মতাদর্শের যে লড়াই, যে মতাদর্শের লড়াই আমাদের প্রতিদিন মার্ক্সবাদী, লেনিনবাদী বিভিন্ন রকম পত্রপত্রিকা, বইয়ের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকটা আরওএফ, পিএসইউ, আরএসপির কর্মীদের সেই মতাদর্শের লড়াই সমৃদ্ধ হওয়ার জন্য সেগুলোকে হাতিয়ার করতে হবে। তার পাশাপাশি মাঠে ময়দানেও সেই লড়াইটা চালিয়ে যেতে হবে, লড়াইটা জারি রাখতে হবে। এর আগের বক্তারা বলেছেন যে ত্রিদীপ চৌধুরী পত্রিকা, মূল্যবান পত্রিকা, শুধুমাত্র ক্রান্তি পত্রিকা নয়, দি কল বলে ইংরেজি পত্রিকা তিনি নিয়মিত সম্পাদনা করেছেন, যাতে সমৃদ্ধ হয়েছিল সারা ভারতবর্ষের বামপন্থী সাহিত্য। তার পাশাপাশি সালাজার জেলে 19 মাস যেমন বই হয়ে বেরিয়েছে, অসংখ্য ছোট ছোট বুকলেট এখনো আমরা সমৃদ্ধ হই ভারতবর্ষের সংবিধানের চরিত্র নিয়ে, বামফ্রন্ট সরকারের কাজ নিয়ে অসংখ্য ছোট ছোট বই তিনি রচনা করেছেন, যা আমাদের এখনো হাতিয়ার হিসেবে আমরা বিপ্লবী সমাজবাদীর কর্মীরা মনে করি। ফলে ত্রিদীপ চৌধুরীদের স্মরণ করতে গেলে আজকে সারা ভারতবর্ষ জুড়ে যে মৌলবাদের দাপাদাপি, আমাদের পাশের প্রতিবেশী বাংলাদেশে যে মৌলবাদের দাপাদাপি, এবং যারা আসলে মানুষের রুটি রুজির বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, যারা রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নজরুলদের যে পথ, সেই পথের বিরোধিতা করছেন, প্রতিদিন বাংলাদেশের মৌলবাদীদের হাতে বলুন, আমাদের দেশের এখানকার মৌলবাদীদের হাতে বলুন, রবীন্দ্রনাথ, নজরুল,
রামমোহন বিদ্যাসাগররা লাঞ্ছিত হচ্ছেন, অপমানিত হচ্ছেন, আক্রান্ত হচ্ছেন। আর তার সঙ্গে এই দেশের হিন্দুত্ববাদীদের হাতে বলুন, বাংলাদেশের মুসলিম মৌলবাদীদের হাতে বলুন, বামপন্থীরা তাদের নিশানা, বামপন্থা তাদের নিশানা, বামপন্থী কমিউনিস্টদের তাদের নিশানা করছে। কোনো দেশের দেশে আসলে মৌলবাদ বামপন্থীদের কমিউনিস্টদের নিশানা করেন, কারণ কমিউনিস্টরা খেটে খাওয়া মানুষের অধিকারের কথা বলে, গরিব মানুষের মধ্যে লড়াই বাঁধানোর কথা বলে না। ফলে ত্রিদীপ চৌধুরীদের স্মরণ করতে গেলে সেই রাজনীতিকে আবার ফিরিয়ে আনার শপথ নিতে হবে, যে রাজনীতি খেটে খাওয়া মানুষের কথা বলবেন, লড়াই আন্দোলনের কথা বলবেন, তবেই ত্রিদীপ চৌধুরীকে সার্থকভাবে আমরা স্মরণ করতে পারবো। এই আবেদন জানিয়ে, সে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, একমত এক পথ, সমাজতান্ত্রিক বিপ্লব। সংগ্রামী অভিনন্দন।